হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে নিয়ে এসেছি তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক ঠিক বলবো না, এটা একটা ম্যারাথন ক্লাস। তোমরা থাম্বনেল প্রত্যেকেই দেখেছো, বেঙ্গলি পেডাগগির ম্যারাথন ক্লাস। আমি চেষ্টা করছি তোমাদের একটা ভিডিওতে কমপ্লিট করে দেওয়ার। যদি ভিডিওটা খুব বেশি লেন্দি হয় তো সেক্ষেত্রে আমি তোমাদের দুটো পার্টে করিয়ে দেবো, কিন্তু দুটোর বেশি পার্ট হবে না। চলো তাহলে শুরু করে দিই। আর আরেকটা ক্লাসে আমি তোমাদের বেঙ্গলি পেডাগগির সমস্ত যে এমসিকিউ কোয়েশ্চেন সেগুলো ধরে ধরে আলোচনা করাবো। তো মোটামুটি ধরে রাখো তোমাদের দুটো বা তিনটে পার্টে তোমরা কিন্তু অল ওভার বেঙ্গলি পেডাগগির একটা কমপ্লিট নলেজ তোমরা পেয়ে যাবো, যেটা তোমাদের আপকামিং 24 তারিখের যে টেট পরীক্ষা তার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। চলো তাহলে শুরু করে দিই। আজকে আমাদের ক্লাস খুব সংক্ষিপ্ত একটা ক্লাস হবে, মানে সংক্ষিপ্ত আকারে বলবো, ভিডিওটা কিন্তু একটু লেন্দি হবে, তোমাদের কিন্তু মনোযোগ রেখে ক্লাসটা করতে হবে। চলো তাহলে স্টার্ট করি। দেখো, পেডাগগি তোমাদেরকে আগে বুঝতে হবে পেডাগগি বিষয়টা কি। তোমাদের ইংলিশ পেডাগগি আমি আগে পড়িয়েছি, তোমাদের আমি ইংলিশ পেডাগগির সঙ্গে নর্মাল যে পেডাগগি বা সাইকোলজি সেখানে বুঝিয়েছি। এখানেও আরেকবার বলছি, দেখো পেডাগগি এটা একটা গ্রিক শব্দ থেকে এসেছে। সেই গ্রিক শব্দটা কি? পেইডাগগিও। আর এই পেইডাগগিও শব্দটার মানে কি? সায়েন্স অফ টিচিং, ওকে, বা আর্ট অফ টিচিং আমরা বলতে পারি। পড়ানোর কৌশল, কিভাবে একটা ছোট বাচ্চাকে আমরা ক্লাসে পড়াবো। কিন্তু এই পেইডাগগিও, এই দুটোর আবার আলাদা অর্থ আছে। পেইডা কথার অর্থ কি? চাইল্ড। আর গগিও শব্দের অর্থ কি? লিড। অর্থাৎ কি বলতে পারি? লিড দ্য চাইল্ড। অর্থাৎ কি একটা শিশুকে পরিচালনা করার পদ্ধতি হলো পেডাগগি। কিভাবে শিশুটাকে পরিচালনা করা হবে। ওকে, তো পেডাগগি শব্দের মানে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো এবারে আমরা প্রথম চ্যাপ্টারে চলে যাব। ইংলিশ পেডাগগি তোমাদের সিলেবাস যা বাংলা পেডাগগিরও কিন্তু সিলেবাস তোমাদের সেম। তো দেখবে অনেক কিন্তু তোমরা মিল পাবে। যারা ইংলিশ পেডাগগি ক্লাসগুলো আমার কাছে করে নিয়েছো তারা দেখবে এখানে কিন্তু অনেক কমন পেয়ে যাবে। দেখো প্রথমেই বলি ভাষা শিখন এবং ভাষা আয়ত্তীকরণ। ভাষা শিখন যেটাকে আমরা কি বলেছিলাম ইংরেজিতে? ল্যাঙ্গুয়েজ লার্নিং, তাই তো। এবং আয়ত্তীকরণ যেটাকে আমরা কি বলি? অ্যাকুইজিশন বলি। তাহলে লার্নিং কি অ্যাকুইজিশন কি তোমরা প্রত্যেকেই জানো। চলো একটু সংক্ষিপ্ত আকারে আমরা দেখে নিই। শিখন মানে কি? যেটাকে আমরা বেসিক্যালি কি হয় আমাদের যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেটা কি হয়? শিখন হয়। ওকে, এবারে দেখো এখানে কিছু ক্যারেক্টারিস্টিক তোমাদের লিখে দেওয়া আছে, যেখানে আমরা কি নিয়ম কানুন মেনে একটা ভাষা শিখি, যে ভাষার সবসময় একটা নিয়ম কানুন থাকবে। আর কি সচেতন ভাবে আমরা এখানে জ্ঞানের নির্মাণ করব। যে শিখনটা হবে বা যে ভাষার শিখনটা হবে, যখন বেসিক্যালি শিখন চলবে আমরা কিন্তু প্রত্যেকে সচেতন থাকব। আর কি না ব্যাকরণ সহযোগে শিখন হবে। আমরা যখন শিখবো সেই শেখাটা বা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে, এটা তো বেসিক্যালি আমরা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পড়ছি, তো আমরা ল্যাঙ্গুয়েজের রেসপেক্টেই বলছি। তো এখানে কি হবে? আমরা ব্যাকরণ বা আমাদের গ্রামার নিয়েই কিন্তু আমরা শিখবো। আর কি এখানে অনুশীলন প্রয়োজন। আমরা যখন বারবার ধরো ভুলে যাচ্ছি, আমরা চেষ্টা করছি ভুলে যাচ্ছি, প্রচেষ্টা ভুল হচ্ছে, যেটা থর্নডাইকের থিওরি অনুযায়ী, তো এখানে কিন্তু অনুশীলন থাকবে। আর কি প্রথাগত বা নিয়ন্ত্রিত হবে, কেননা এটা কি একটা ক্লাসরুমের মধ্যে একটা অর্গানাইজ ক্লাসরুম থাকবে, সেই ক্লাসরুমের মধ্যে কিন্তু টিচিংটা কমপ্লিট হবে। তবে অবশ্যই তাহলে আমরা এটাকে কি বলতে পারি? প্রথাগত বা নিয়ন্ত্রিত আমরা বলতে পারি। আর কি এখানে প্রত্যেকটা শিশু প্রত্যক্ষ অংশগ্রহণ করবে, অর্থাৎ কি তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে। তো এই যে ক্যারেক্টারিস্টিক গুলো আমি প্রত্যেকটা তোমাদেরকে বললাম, কি বললাম? নিয়ম কানুন মেনে সচেতন ভাবে ব্যাকরণ সহযোগে বারবার অনুশীলনের মাধ্যমে যে প্রথাগত শিখনে প্রত্যক্ষ অংশগ্রহণ করে শিক্ষার্থীরা, তাকেই আমরা কি বলি? ভাষার শিখন বলি, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি? ল্যাঙ্গুয়েজ লার্নিং বলে থাকি। ওকে, বেশি ডিটেলসে আমি যাচ্ছি না। এরপরে দেখো আয়ত্তি। আয়ত্তি যেটাকে আমরা ইংরেজিতে কি বলেছিলাম? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলেছিলাম। অ্যাকুইজিশন কি? একটা শিশু ছোটবেলায় যে পরিবারে থাকছে, তার পরিবার পরিজন, তার বাবা মা, তার ঠাকুমা দাদু যারা থাকে তার পাশাপাশি, তাদের কাছ থেকে শুনে শুনে সে যে ভাষাটা শেখে, একদম নিজের মতো করে শেখে, সেটাকেই আমরা কি বলছি? ভাষার আয়ত্তি বলছি। দেখো এখানে পয়েন্টগুলো আমি সুন্দর করে তোমাদের লিখে দিয়েছি। অনিয়ন্ত্রিত। অনিয়ন্ত্রিত মানে কি? এখানে কোনো রকম কোনো নিয়ন্ত্রণ থাকে না। আর কি প্রথা বহির্ভূত একটা প্রথাগত আমরা ভাষার শিখনটা কোথায় করেছি? আমরা বিদ্যালয়ে শিখেছি, কেননা ওখানে সবকিছু অর্গানাইজ থাকে, কিন্তু এখানে সবকিছু কিন্তু অর্গানাইজ থাকে না। তাই এটাকে আমরা অনিয়ন্ত্রিত বলবো বা প্রথা বহির্ভূত বলবো। আর কি অবচেতনমূলক প্রক্রিয়া, মানে এখানে বাচ্চারা সচেতন থাকে না, কিন্তু এখানে কি দেখো বাচ্চারা সচেতন ভাবে জ্ঞানের নির্মাণ করে। কিন্তু একটা ছোট বাচ্চা যখন ধরো জন্ম থেকে তার শুরু হচ্ছে, সে বাবাকে দেখছে, তার বাবা কথা বলছে, তার মা কথা বলছে, সে কিন্তু মানে অচেতন ভাবে সে কিন্তু জ্ঞানটাকে নির্মাণ
নির্মাণ করছে, এখানে কিন্তু সচেতনতা থাকে না। আর কি এখানে ব্যাকরণের ওপর কোনো জোর দেওয়া হয় না। এছাড়াও কি এটা হয় প্রাকৃতিক এবং স্বতঃস্ফূর্ত, খুব ন্যাচারাল প্রসেসে যে শিখনটা হয়ে থাকে, শিখন বা আয়ত্তি হয়ে থাকে, সেটাকে আমরা ভাষার আয়ত্তীকরণ বলে থাকি। এবং এর যে বেসিক উদ্দেশ্য, পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন দেয় যে ভাষার যে আয়ত্তীকরণ, সেই ভাষার আয়ত্তীকরণের প্রধান উদ্দেশ্য আমরা কি বলতে পারি, যোগাযোগ স্থাপন করা। বেসিক্যালি আমাদের কমিউনিকেশনের জন্য কিন্তু ভাষার আয়ত্তীকরণ হয়ে থাকে। তো পরীক্ষায় প্রশ্ন দিতেই পারে তোমাদের যে মাতৃভাষাটা কি, ভাষার শিখন না ভাষার আয়ত্তি, তাহলে অবশ্যই তোমরা কি আনসার দেবে, মাতৃভাষা শিখছি। আমাদের যখন ল্যাঙ্গুয়েজ 1 শিখছি আমরা, আমাদের যে নিজেদের যে ভাষাটা, মায়ের যে ভাষা বলতে পারি আমরা, সেটাকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ভাষার আয়ত্তীকরণ, বা যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলে থাকি। তো ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, যেটাকে আমরা বাংলায় কি বলি, শিখন আয়ত্তীকরণ। এই নিয়ে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম নেই। খুব সংক্ষিপ্ত আকারে আমি বলছি, যেটুকু তোমাদের পরীক্ষায় দরকার সেটুকুই আমি তোমাদের কিন্তু বলছি। এরপরে চলো এবার চমস্কির মতটা আমরা জেনে। দেখো চমস্কি কি বলেছেন, পশু পাখি যেগুলো অ্যানিমাল যেগুলো রয়েছে তারা তো আর কথা বলতে পারে না, কিন্তু মানুষের মধ্যে নিশ্চয়ই এমন কোনো নিয়মাবলী রয়েছে, নিশ্চয়ই এমন কোনো সিস্টেম রয়েছে, এমন কোনো ডিভাইস রয়েছে যার জন্য কিন্তু মানুষ কথা বলতে পারে। অন্য কোনো প্রাণী কেন কথা বলতে পারে না? হ্যাঁ, অন্য কোনো প্রাণী কি মনের ভাব প্রকাশ করতে পারে না? নিশ্চয়ই প্রকাশ করতে পারে, কিন্তু মানুষের মধ্যে নিশ্চয়ই কোনো একটা এক্সট্রাঅর্ডিনারি ডিভাইস রয়েছে যার জন্য কি না মানুষ কথা বলতে পারে। এটাই হলো চমস্কির মত। তো সেই প্রসঙ্গে উনি এলএডি এবং এলএএস, কোথাও দেখবে লেখা থাকে এলএলডি, ল্যাঙ্গুয়েজ লার্নিং ডিভাইস। দেখো বিভিন্ন নামে এটা দেওয়া থাকে, এলএডি দেওয়া থাকে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস থাকে, বা ল্যাঙ্গুয়েজ লার্নিং ডিভাইস দেওয়া থাকে, বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস দেওয়া থাকে। তো প্রত্যেকের মধ্যে এরকম কোনো একটা কোনো ডিভাইস থাকে বা সিস্টেম থাকে যার জন্য কি হয়, মানুষ ভাষা শিখতে পারে। তো এটুকুই ছিল এখান থেকে জানার। এবারে দেখো ভাষার বিকাশ কিভাবে হয় আমি এখানে লিখে নিয়েছি। এখান থেকেও কিন্তু পরীক্ষায় তোমাদের প্রশ্ন এসেই থাকে। একদম ছোট্ট শিশু জন্মানোর পরে তার কি ধরনের ভাষা দেখা যায়, তার ক্রন্দন দেখা যায় বা ক্রাইং। 2 থেকে 4 মাস বয়সে তার কুইং দেখা যায়। দেখো এগুলোর কিন্তু কোনো রকম কোনো বাংলা নেই, ডাইরেক্ট একদম কুইং দেবে, তোমাদের ব্যাবলিং দেবে, এরকমই দেবে, ঠিক আছে। আর কি 4 থেকে 6 মাস বয়সে তাদের ব্যাবলিং দেখা যায়। 12 থেকে 18 মাস বয়সে তাদেরকে এক শব্দের বচন, মানে একটা একটা করে শব্দ, পেন, ক্যাট, বল, এরকম করে। তারপরে 18 থেকে 24 মাস বয়সে দ্বি শব্দ, মানে দুটো করে শব্দ দ্বারা উচ্চারণ করবে। এবং 2 থেকে 3 বছর বয়সে তারা ছোট্ট ছোট্ট বাক্য বা ছোট ছোট প্রশ্ন তারা করবে। তো মোটামুটি ভাবে এই হয়ে গেল তোমাদের ফার্স্ট চ্যাপ্টার। আমার মনে হয় না এর বাইরে তোমাদের আর ফার্স্ট চ্যাপ্টার থেকে কিছু পড়তে হবে। এবারে তোমরা যদি ডিটেলসে পড়তে চাও সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো আমার যে ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাকুইজিশনের যে ইংলিশ পেডাগজি যে ভিডিওটা রয়েছে সেটা তোমরা দেখতে পারো। আরো ডিটেলসে তোমরা এখান থেকে ইনফরমেশন পেয়ে যাবে। আমি কিন্তু একদম ডিটেলসে ক্লাস করিয়ে দিয়েছি। ওকে, চলো তাহলে আমরা নেক্সট যে চ্যাপ্টার, এর পরের যে চ্যাপ্টার মূল নীতি, সেই চ্যাপ্টারে আমরা চলে যাই। দেখো এবারে আমরা চ্যাপ্টার 2টা লিখে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমাদের বোর্ডে লেখা আছে সবকিছু। তো 2 নম্বর যে চ্যাপ্টার বাংলা পেডাগজি, সেটা কি না ভাষা শিখনের মূল নীতিগুলো আমরা আলোচনা করব। দেখো এই চ্যাপ্টারে অনেক কিছু আছে, কিন্তু এত বিশেষ তোমাদের কিন্তু পড়ার দরকার নেই। তো আমাদের যেটুকু দরকার আমরা কিন্তু সেটুকু পড়বো। নীতি কি 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 উপায়ে আমরা ভাষা শিখতে পারবো সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। দেখো প্রথমেই আমি তোমাদের এখানে 5টা নীতি লিখে দিয়েছি। আবারও বলছি এর বাইরে কিন্তু পড়ার দরকার নেই, তোমাদের এই 5টা নীতি পড়লেই কিন্তু তোমরা পরীক্ষা যদি তোমাদের এখান থেকে প্রশ্ন দেয় তোমরা কিন্তু এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথম দেখো নীতিটা যেটা বলা আছে শিখন তত্ত্বের প্রয়োগ। আমরা কি কি ধরনের তত্ত্ব, কি কি ধরনের থিওরি প্রয়োগ করলে ভাষা শেখাতে পারি। প্রথমেই যে তত্ত্বের কথা বলা আছে সেটা হচ্ছে থর্নডাইকের সংযোজনবাদ, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। সংযোজনবাদ মানে কানেকশনিজম। ওকে, তো কানেকশনটা কার মধ্যে, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে, স্টিমুলাস এবং রেসপন্সের মধ্যে কিন্তু প্রতিক্রিয়াটা হবে। দেখো থর্নডাইকের সংযোজনবাদে আমরা 3টে সূত্র দেখতে পাই, 3টে মুখ্য সূত্র। গৌণ সূত্রগুলো তোমাদের আলাদা করে আমি সিডিপির পার্টে করিয়ে দিয়েছি, যারা দেখতে চাও ওখান থেকে পুরো ডিটেলস ভিডিওটা তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো দেখো অনুশীলনের সূত্র, ফল লাভের সূত্র এবং প্রস্তুতির সূত্র। তো থর্নডাইকের যে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, সেখানে কি বলা আছে, আমরা যত বেশি অভ্যাস করব তত বেশি কি হবে, আমাদের ভ্রান্তিগুলো দূর হবে। তো এখানে অনুশীলনে সেটাই বলা হয়েছে, আমরা যত বেশি অভ্যাস করব, যত বেশি আমরা প্র্যাকটিস করব, তত কিন্তু
আমাদের অনুশীলন মানে কি, এই যে ধরো তোমরা পরীক্ষার জন্য অনুশীলন করছো, তোমরা পরীক্ষার জন্য প্র্যাকটিস করছো, প্র্যাকটিস কি আনে তোমাদের পারফেকশন আনে, সেই রকম বলছে ভাষা শিখনের নীতির ক্ষেত্রে আমরা যদি অনুশীলন তত্ত্বের প্রয়োগ করি ভাষা শিখনটা কি হবে, লং লাস্টিং হবে। এরপর কি ফল লাভ, আমরা কোনো একটা উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যে বন্ধনটা সেটা যদি সুদৃঢ় হয় তাহলে কি আমাদের যে ফলটা সেটা কি হবে, পজিটিভ হবে। এবং যদি উদ্দীপক প্রতিক্রিয়ার সঠিক বন্ধন না হয় তাহলে কি আমাদের ফলটা কি হবে, নেগেটিভ আসবে। যেমন ধরো টেট পরীক্ষা দিলে এবং টেট পরীক্ষার পর তোমরা জব পেয়ে গেলে, তার মানে কি তোমার মধ্যে আরো একটা ইচ্ছে আসবে যে এরপরে ধরো তোমাদের বিএড যাদের হয়ে গেছে তোমরা এসএসসি নিয়ে পড়াশোনা করবে, কিন্তু যারা ধরো টেটের পরেও জব পেলে না তারা কি করবে, তাদের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, নেগেটিভ একটা ফল হবে তোমাদের। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, অন্য কোনো হয়তো এক্সামের জন্য ভাববে। ওকে, তো এটাই হচ্ছে ফল লাভের সূত্র। এবং প্রস্তুতির সূত্র কি, আমরা শিখতে তখনই ভালো করে পারি যখন আমরা প্রস্তুত থাকবো। এই মুহূর্তে তোমাদের হয়তো বাংলা পেডাগোগির ম্যারাথনটা তোমরা দেখতে বসেছো, কিন্তু তোমরা মেন্টালি প্রিপেয়ার নাও, এখনো তোমাদের মাথার মধ্যে হয়তো ঘুরছে যে 24 তারিখ কি আদৌ পরীক্ষা হবে। তো এই ধরনের দোটানার মধ্যে তোমরা যদি ভিডিওটা দেখো তো সেক্ষেত্রে কি হবে, মানে শিখনটা কিন্তু তোমাদের কমপ্লিট হবে না। তো সবসময় আমরা যদি মেন্টালি প্রিপেয়ার না হই, মেন্টালি প্রিপেয়ারই কিন্তু আমাদের শেখার ক্ষেত্রে একটা ধাপ এগিয়ে দেয়। তো এটাই কি বলা আছে, খন্ডাইকের সংযোজন বাদে। তো এই তিনটে কি আমাদের মুখ্য সূত্র, এই তিনটি আমাদের মুখ্য সূত্র। আমি 8টি গৌণ সূত্রের কথা অলরেডি তোমাদের একটা ভিডিওতে দিয়ে দিয়েছি, ডিটেলস ভিডিও, যারা দেখোনি সিডিপি সিরিজ থেকে বা প্লেলিস্ট থেকে কিন্তু চালিয়ে তোমরা দেখে নিতে পারো। এরপরে দেখো দ্বিতীয় যে তত্ত্বের কথা আলোচনা করবো সেটা হচ্ছে অনুবর্তন। অনুবর্তন ব্যাপারটা কি না, কোনো একটা উদ্দীপক কোনো একটা প্রতিক্রিয়া ঘটায়, কিন্তু পরবর্তীকালে অন্য কোনো উদ্দীপক আসে সেই প্রতিক্রিয়াটা ঘটাচ্ছে। কি বললাম, একটা উদ্দীপক একটা স্টিমুলাস একটা রেসপন্স ঘটায়, কিন্তু অপর কোনো উদ্দীপক এসে কি করছে, সেই রেসপন্সটাই ঘটাচ্ছে। যেমন তোমাদের হয়েছিল যে কুকুরের, প্যাভলভের যে কুকুরের থিওরিটা, প্যাভলভের কুকুর কি জানতো যে ঘন্টা ধ্বনি দিলেই খাবার দিলেই স্টিমুলাস কি ছিল, ফুড। প্রথমে স্টিমুলাস কি ছিল, ফুড ছিল, খাবার ছিল। তো খাবার দিলেই কিন্তু রেসপন্স আসে, রেসপন্স কি তার লালা ঝরতে শুরু করে। কিন্তু হঠাৎ করে এই টেকনিকটা চেঞ্জ করা হলো, খাবার আসার আগে তার কিন্তু ঘন্টা ধ্বনি বাজাতে শুরু করে দিল। তাহলে ঘন্টা ধ্বনির কিছুদিন এরকম চলতে থাকলো যে ঘন্টা ধ্বনি দিল, তারপরে খাবারটা এলো। তো অটোমেটিক ভাবে কি দেখা গেল, এই যে দ্বিতীয় যে স্টিমুলাসটা ছিল, দ্বিতীয় যে প্রতিক্রিয়াটা ছিল, সেই দ্বিতীয় যে উদ্দীপকটা ছিল সেটা কিন্তু আগের প্রতিক্রিয়া ঘটাতে সক্ষম হয়ে যায়। তাহলে অনুবর্তন ব্যাপারটা কি না, কোনো একটা উদ্দীপক কোনো একটা প্রতিক্রিয়া ঘটায়, কিন্তু অন্য কোনো উদ্দীপক এসে সেই যদি একই প্রক্রিয়া ঘটায় সেক্ষেত্রে আমরা সেটাকে অনুবর্তন বলতে পারি। তো অনুবর্তন ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিলাম, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার বন্ধন। তো এই প্যাভলভের যে অনুবর্তন তত্ত্বটা বেসিক্যালি কি হয়, আমাদের যে কুঅভ্যাস দূরীকরণ, আমাদের ভাষা শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন আমাদের দেখবে আমরা কিছু উচ্চারণ করতে আমরা ভুল উচ্চারণ করি, ঠিক আছে। তো সেই ধরনের অভ্যাস কুঅভ্যাস দূরীকরণ বা ভালো অভ্যাস গঠনের ক্ষেত্রে এই ধরনের অনুবর্তন তত্ত্বের প্রয়োগ আমরা করতে পারি শিখনের ক্ষেত্রে। এরপরে কি আছে, গেস্টাল্টের অন্তর্দৃষ্টি তত্ত্ব। অন্তর্দৃষ্টি তত্ত্ব মানে কি, কোনো যে সমস্যা, হঠাৎ করে তোমার লাইফে কোনো সমস্যা এলো বা শেখার ক্ষেত্রে কোনো সমস্যা এলো, তাই সমস্যাটাকে তুমি কি সমগ্র অংশে না দেখে তুমি সেটাকে খণ্ড খণ্ড করে ভাগ করলে। যেমনটা তোমাদের কোহলারের যে শিম্পাঞ্জির পরীক্ষায় ছিল, যে সুলতান বলে একটা বাঁদর ছিল, সে একটা কেজের মধ্যে ছিল এবং কেজের মধ্যে একদম ওপরের দিকে কিছু কলা ঝোলানো ছিল এবং এখানে শিম্পাঞ্জিটা ছিল। তো শিম্পাঞ্জিটার সামনে কিছু টুকরো টুকরো করে কি ছিল, বাঁশের টুকরো ছিল। সে পরপর কি করছে, এই বাঁশের টুকরো দিয়ে কলাটা পাড়ার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই কিন্তু এই কলার যে বোঝাটা সে পারতে পারছিল না। তারপরে হঠাৎ করে সে কিন্তু জুড়তে শুরু করলো বাঁশগুলোকে এদিক ওদিক করে, দেখলো হঠাৎ করে একটা লম্বা বাঁশ হয়ে গেল। তারপরে সেই বাঁশের সাহায্যে কিন্তু সে কলাটাকে পারতে সক্ষম হয়েছিল। অর্থাৎ কি, আমাদের লাইফে সবসময় সমস্যা থাকবেই, সমস্যা আমাদের লাইফে আসবে, কিন্তু আমাদেরকে কি করতে হবে, সেই সমস্যাগুলোকে ছোট্ট ছোট্ট পার্টে ভাগ করে সেই সমস্যাটাকে আমরা কিন্তু সলিউশন করবো। অর্থাৎ কি, খণ্ড থেকে সমগ্রে যাব, সমগ্র থেকে কিন্তু খণ্ডতে নয়। এটা কি বলা হয়েছে গেস্টাল্টের অন্তর্দৃষ্টি তত্ত্বে। আরো একটা থিওরির কথা বলা হয়েছে শিখনের ক্ষেত্রে, সেটা হচ্ছে কার্ট লিউইনের ফিল্ড থিওরি। ফিল্ড থিওরিতে কি বলা হয়েছে, আমাদের যে শক্তি, শিখনের যে শক্তিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা সদর্থক শক্তি একটা নঙর্থক শক্তি। সদর্থক মানে পজিটিভ এনার্জি এবং নঙর্থক মানে
নেগেটিভ এনার্জি। তো আমাদের কাজ করার ক্ষেত্রে আমরা যদি পজিটিভ এনার্জি পাই, পজিটিভ যদি শক্তি পাই, আমাদের কি কাজটা অবশ্যই ভালো হবে। ধরো এই মুহূর্তে তোমরা আমার ভিডিও দেখছো, আমি তোমাদেরকে সবসময় মোটিভেট করছি, আমার স্টুডেন্টদেরকে আমি সবসময় মোটিভেট করি, তোমাদের কোনো না কোনো সময় টেট পরীক্ষা হবে এবং তোমাদের কিন্তু রেজাল্ট বেরোবে, তোমরা কিন্তু পড়তে থাকো, ছেড়ে দিও না যে আজকে পড়লাম কালকে পড়বো না। তোমরা লেগে থাকলে, একটা জিনিস সবসময় মাথার মধ্যে রাখবে, লেগে থাকলে কিন্তু তুমি রেজাল্ট এখন না হলেও 5 বছর পরে হলেও তুমি রেজাল্ট পাবে। ওকে, তো সবসময় যদি এরকম পজিটিভ এনার্জি, মোটিভেশনাল, তোমরা যার কাছে যাচ্ছ বা নিজে থেকেই খুব মোটিভেট হচ্ছ, তার মানে কি তুমি কাজের জন্য এনার্জি পাবে। কিন্তু সবসময় তুমি মাথার মধ্যে এটা শুনছো, আগের নিয়োগটাই তো এখনো হয়নি, পরের টেট পরীক্ষা আবার হয়ে যাচ্ছে, কিভাবে হবে, বা এই ধরনের টাকা দিয়ে সবাই চাকরি পেয়ে যাচ্ছে, এই জিনিসগুলো, এইসব নমর্থক জিনিসগুলো তোমার মাথার মধ্যে ঘুরঘুর করছে। তার মানে কি তুমি কাজের জন্য পজিটিভ কোনো রকম এনার্জি পাচ্ছ না, তুমি নেগেটিভ এনার্জি পাচ্ছ। তো এটাই বলা হয়েছে কার্ট-লিউইনের ফিল্ড থিওরিতে। তো আশা করি তোমাদের শিখন যে তত্ত্বগুলো আমি তোমাদের ছোট্ট ছোট্ট করে বুঝিয়েছি। দেখো এই থিওরিগুলো বললে তো এক একটা ক্লাসে, মানে এক একটা ভিডিওতে এক একটা ক্লাস হবে, কিন্তু যেহেতু এটা তোমাদের ম্যারাথন ক্লাস, আমি তাই যতটা সম্ভব তোমাদের সংক্ষিপ্ত আকারে বলা যায় আমি বলার চেষ্টা করছি। চলো এবারে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মনোবৈজ্ঞানিক পথের শিক্ষাদান। ধরো প্রথম যে নীতিটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে শিখন তত্ত্ব প্রয়োগ, দ্বিতীয় যে নীতিটা আমরা পড়বো সেটা হচ্ছে মনোবৈজ্ঞানিক পথের শিক্ষাদান। মনোবৈজ্ঞানিক মানে কি, আমাদের সাইকোলজিক্যাল মেথডে পড়াবো। কি ধরনের, প্রথমে আমরা যখনই কোনো জিনিস শেখাই, কোনো আমরা বিষয় শেখাই না কেন, কোনো টপিক আমরা শেখাই না কেন, সবসময় কি হবে, সহজ থেকে জটিল হবে, সিম্পল থেকে কমপ্লেক্স হবে, আর কি জানা থেকে অজানায় যাব। তার যে পূর্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা কিন্তু নতুন শিক্ষাদান করব। আর কি সমগ্র থেকে আংশিক, প্রথমে তার একটা অলওভার একটা আইডিয়া বলে দেবো, যে কোনো একটা ধরো গল্প পড়ানো হচ্ছে, প্রথমে গল্পটা আমরা বলে দিলাম যে গল্পটা এই রয়েছে, তারপরে ছোট্ট ছোট্ট করে প্যারাগ্রাফে আমরা ভেঙে ভেঙে কোথায় কি গ্রামাটিক্যাল পয়েন্ট রয়েছে, কি ছন্দ অলংকার কোথায় কি রয়েছে, সেগুলো আমরা বোঝাবো। এরপরে কি মূর্ত থেকে বিমূর্ত, মূর্ত মানে কি কংক্রিট এবং বিমূর্ত মানে কি অ্যাবস্ট্রাক্ট। ওকে, তো মূলত আমরা যেই ধরনেরই বিষয় পড়াই না কেন, প্রথমে এক্সাম্পল এমন দেবো যেটা তাদের হাতে কলমে তারা কাজ করতে পারবে, তারা টাচ করতে পারবে, তারা ফিল করতে পারবে। তারপর এক্সাম্পল এমন দেব যেটা তাদের কি বিমূর্ত হবে, যেটা তারা আগে করে নিয়েছে, তারপর সেখান থেকে আমরা তাদের ইমাজিনেশন পাওয়ার, তাদের ক্রিয়েটিভিটি পাওয়ার বাড়ানোর জন্য বিমূর্ত এক্সাম্পল দেব। ওকে, তো এটাই আমরা বলতে পারি মনোবৈজ্ঞানিক পথের শিক্ষাদান, যেটা মাতৃভাষা শিখনের দ্বিতীয় মূল নীতি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী পয়েন্টে, কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষাদান। কর্ম সম্পাদন মানে কি, হাতে কলমে শিখন, কোনো একটা কাজ, কোনো একটা প্রজেক্ট, কোনো ধরনের অ্যাক্টিভিটি তারা নর্মালি তখনই ভালো শিখতে পারবে যখন কি তারা হাতে কলমে কাজটা করতে পারবে, তারা প্র্যাকটিক্যাল করতে পারবে, তারা ফিল্ডে গিয়ে কাজ করতে পারবে, এবং ফিল্ডে গিয়ে কাজ করলে কি হবে, তাদের একটা অভিজ্ঞতা সৃষ্টি হবে, এবং অভিজ্ঞতা থেকে কি হবে, তাদের শিখনটা লাভ হবে। তো এটাই হচ্ছে তোমাদের 3 নম্বর যে পয়েন্ট, কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষাদান হবে। কর্ম সম্পাদনের মাধ্যমে শিক্ষাদান করলে কি হবে, এটাই বলেছি, এখানে লিখেছি আমি, দেখো অভিজ্ঞতা অর্জন হবে এবং অভিজ্ঞতা থেকে কি হবে, তার যথার্থ শিখন হয়ে থাকে। এরপরে কি দৃশ্য শ্রাব্য উপকরণ। দেখো আমি তোমাদের টিএলএম এই চ্যাপ্টারটা পড়িয়েছি, এখানেও তোমাদের মেটেরিয়াল টিএলএম রয়েছে, সেখানে আমি আরো ডিটেলসে বলবো, শুধু এখানে বলে দিচ্ছি টিএলএম মোটামুটি ভাবে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা যেটা আমরা শুধু শুনতে পাই, একটা আমরা দেখতে পাই, এবং একটা কি দেখাশোনা। কি বললাম, একটা দেখা, একটা আমরা দেখতে পাই, একটা আমরা শুনতে পাই, শুধু শুনতে পাই, সেখানে আমরা দেখতে পাই না, আর একটা কি দেখা প্লাস শোনা, দুটোই হয়ে থাকে, তাই তো। তো এই ধরনের দৃশ্য শ্রাব্য মানে, দৃশ্য মানে কি দেখতেও পাবে আবার শুনতেও পাবে। তো এই ধরনের এক্সাম্পল আমরা কি কি বলতে পারি, আমরা টিভি বলতে পারি, আর কি বলতে পারি, আমরা কম্পিউটার বলতে পারি। তো এই ধরনের এক্সাম্পল গুলো সবসময় যদি আমরা ভাষা শিক্ষার ক্ষেত্রে, ধরো কোনো একটা ল্যাঙ্গুয়েজ ক্লাস চলছে, কোনো একটা হয়তো আঞ্চলিক ভাষা তাদেরকে শেখানো হবে, তো সেক্ষেত্রে আমরা সেখানকার মানুষের কালচার কিরকম সেটা তো আমরা ভিডিওর মাধ্যমে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেমন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা, তার সঙ্গে কি আমরা শুনতেও পাচ্ছি যে তারা কি ধরনের ল্যাঙ্গুয়েজটা প্রোনাউন্সিয়েশন করছে। ওকে, তো আমরা এই ধরনের উপকরণ ব্যবহার করতে পারি। আর কি পদ্ধতি ভিত্তিক হবে, পদ্ধতি মানে কি, ধরো আমরা যখন গ্রামার শেখাবো, গ্রামারে আমরা কি পদ্ধতি ব্যবহার করি, আমরা ইন্ডাকটিভ মেথড, আমরা আরোহী পদ্ধতি ব্যবহার করি। তো বিভিন্ন বিষয়ের জন্য, এখানে তো বিষয় বলবো না, এখানে ভাষা শিক্ষার ক্ষেত্রে বলবো। তো ভাষা শিক্ষার যে জায়গায় যে পদ্ধতি, কোথাও ধরো ডিসকভারি মেথড ইউজ করছি, কোথাও আবার আমরা ডিসকাশন মেথড ইউজ করছি, কোথাও ইলাস্ট্রেশন মেথড ইউজ করছি ব্যাখ্যামূলক, বা কোথাও এক্সপ্লেনেশন মেথড, কোথাও হয়তো উদাহরণের সাহায্যে, কোথাও আলোচনার মাধ্যমে শিখন, কোথাও আবিষ্কারের মাধ্যমে শিখন, কোথাও আরোহী পদ্ধতি, কোথাও অবরোহী পদ্ধতি। তো
বিভিন্ন মেথড তোমাদের রয়েছে, তো যেই জায়গায় যে মেথডটা প্রয়োজন সেই মেথডটাকে কিন্তু ইউজ করতে হবে। এটাই কিন্তু ভাষা শিখনের যে মূলনীতির লাস্ট পয়েন্ট। আমার মনে হয় এগুলো করে নিলে তোমাদের কিন্তু আর কোনো রকম কোনো নীতি পড়ার দরকার নেই। তোমাদের পরীক্ষায় তোমরা এখান থেকে যদি প্রশ্ন দেয়, আমার গ্যারেন্টি তোমরা এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর তোমাদের আরেকটা ক্লাস আমি তো করাবো বললাম, যেখানে তোমাদের এমসিকিউ ম্যারাথন আমি কিন্তু আলোচনা করাবো। সো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তোমরা চাইলে লিখে নিতে পারো, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলে যাচ্ছি আমাদের পরবর্তী চ্যাপ্টারে। দেখো তৃতীয় অধ্যায়টা আমরা লিখে নিয়েছি। তো তৃতীয় অধ্যায় যেটা বাংলা পেডাগোগি, সেটা কি ভাষার বৃত্তি, যেটাকে আমরা কি বলি ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ। ওকে, তো ভাষা কি? ভাষা হলো মানুষের ভাব প্রকাশের মাধ্যম। আমরা কি করি? ভাষার মাধ্যমে নিজের মনের ভাব একে অন্যের কাছে প্রকাশ করি। ধরো আমি এই সময় পড়াচ্ছি, আমি ভাষার বৃত্তি সম্পর্কে তোমাদের কাছে বলছি। তো এই যে উদ্দেশ্য, ভাষা ব্যবহার আমরা কেন করছি, এর উদ্দেশ্যটা জানাই কিন্তু ভাষার বৃত্তি। দেখো এখানে সংজ্ঞা আমি লিখে দিয়েছি যে ভাষা ব্যবহার বা প্রয়োগ করার পিছনে যে উদ্দেশ্য থাকে তাকেই ভাষার বৃত্তি বলে। তোমাদের নামটা শুনে, বাংলা নামটা শুনে হয়তো কঠিন লাগছে, তো কঠিন কিছুই নয়, খুবই সহজ একটা চ্যাপ্টার। এটা আমি এত সহজে তোমাদেরকে বোঝাবো, আমার মনে হয় না ক্লাসটা দেখার পর তোমাদের আর কোনো রকম কোনো ডাউট থাকবে। তো দেখো কি বললাম, ভাষা প্রয়োগ বা ভাষা ব্যবহার করার পিছনে যে উদ্দেশ্যটা থেকে থাকে সেটাকেই আমরা কি বলি ভাষার বৃত্তি বলে থাকি। এবারে দেখো ভাষার মোটামুটি ভাবে তিনটে বৃত্তি হয়ে থাকে। একটা কি তথ্যমূলক, একটা কি ভাব প্রকাশমূলক, আর একটা কি নির্দেশমূলক। খুব সুন্দর উদাহরণের সাহায্যে তোমাদেরকে বলবো। তথ্যমূলক মানে কি? যেমন ধরো আমি তোমাদের বলছি আগামীকাল তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে নোটিশ দিয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য। কিসের অ্যাডমিট কার্ড? 2023-এর তোমাদের যে প্রাইমারি টেট, সেটা 24শে সেপ্টেম্বর রবিবার দুপুর 12টা থেকে অনুষ্ঠিত হবে। তো এখানে আমি কি করছি? একটা তথ্য দিচ্ছি। ওকে, হতেও পারে 24শে ডিসেম্বর পরীক্ষা নাও হতে পারে, অর্থাৎ কি তথ্যটা ঠিকও হতে পারে, তথ্যটা ভুলও হতে পারে। কিন্তু এখানে কি করছি? কোনো মনের ভাব আমি প্রকাশ করছি না, আমি তোমাদের জাস্ট একটা ইনফরমেশন দিচ্ছি। কি ইনফরমেশন? যে তোমাদের পরীক্ষা হবে, বা আমি হয়তো বলছি যে রবীন্দ্রনাথ এত সালে জন্মগ্রহণ করেন। তো এটা কি? আমি একটা ইনফরমেশন দিচ্ছি। বা আমি বলছি দেখো এই যে মার্কারটা না, এই মার্কারের যে কালিটা আমরা যদি হাতে লাগাই না, এটা কি আমাদের শরীরের জন্য ক্ষতি করে। তো এই ধরনের কয়েকটা এক্সাম্পলের সাহায্যে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে তথ্যমূলক কি, যেখানে কোনো ভাব প্রকাশের জায়গা থাকে না, শুধুমাত্র আমরা কয়েকটা ইনফরমেশন আমাদের যে অপোজিটে যে মানুষরা রয়েছে তার কাছে আমরা প্রেরণ করি। তো এটাই হচ্ছে ভাষার প্রথম বৃত্তি, যেটাকে আমরা কি বলি তথ্যমূলক বৃত্তি। এরপরে কি ভাব প্রকাশমূলক বৃত্তি। ভাব প্রকাশ মানে কি এক্সপ্রেশন, আমি নিজের মনের ভাবটা তোমাদের কাছে প্রকাশ করছি। যেমন ধরো আমি বলছি গত দুদিন ধরে আমার মনটা খুব খারাপ। কেন খারাপ? কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছে, তাই আমার মনটা খারাপ। তো অপর পার্সন বা আমার কোনো স্টুডেন্ট ধরো বা আমার পরিবারের কেউ আমাকে হয়তো সহানুভূতি জানাচ্ছে যে চিন্তা করো না, তোমার ফোন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। বা এরকম হয়তো দেখো রাস্তাঘাটে আমরা শুনতে পাই যে অনেকে নিজের মনের দুঃখের কথা অপরজনকে বলে, জানো আমার পরিবারে এটা ঘটেছে বা আমার ফ্যামিলিতে এই ধরনের ঘটনা ঘটেছে। নিজের মনের এক্সপ্রেশন আমরা যখন অপর কাউকে প্রকাশ করি, বেসিক্যালি আমরা ভাব বিনিময় করে থাকি, ঠিক আছে? তো সেটাকেই আমরা কি বলতে পারি ভাব প্রকাশমূলক বৃত্তি। এরপরে তৃতীয় যে বৃত্তি সেটা হচ্ছে নির্দেশমূলক বা অনুরোধমূলক। নির্দেশমূলক মানে কি? ধরো আমি বলছি এই তুমি দরজাটা বন্ধ করো তো, মানে কি আমি অর্ডার দিচ্ছি, ঠিক আছে? আর কি অনুরোধ মানে কি? আমি বলছি দয়া করে দরজাটা বন্ধ করো। ছোটবেলায় তোমরা পড়তে না এরকম ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। তো এই ধরনের ভাষার বৃত্তির যে তৃতীয় বৃত্তিটা সেটা হচ্ছে নির্দেশমূলক, যেখানে আমি কোনো রকম কোনো অর্ডার করছি, আমি কোনো উপদেশ এখানে বলবো না, আমি কোনো নির্দেশ দিচ্ছি, ঠিক আছে? তো সেটাকেই আমরা কিন্তু তৃতীয় বৃত্তি বলি। এখানে কিন্তু নির্দেশও থাকবে, অনুরোধও থাকবে বা কোনো উপদেশও থাকবে, ঠিক আছে? তো এই হয়ে গেল তোমাদের মোটামুটি ভাষার তিনটে বৃত্তি। দেখো এবারে আরেকটা জিনিস বলি, তোমরা অনেক জায়গায় হয়তো পড়েছো যে রোমান বিজ্ঞানী জ্যাকবসন, বিজ্ঞানী হ্যালিডে বিভিন্ন রকম কিন্তু ভাষার বৃত্তি, কেউ 6টা বৃত্তির কথা বলেছেন, কেউ 7টা বৃত্তির কথা বলেছেন। তো আমার মনে হয় কিন্তু এত ডিটেলসে তোমাদের পড়ার দরকার নেই। আর সব থেকে বড় কথা, এটা তোমাদের ম্যারাথন ক্লাস, আমি তোমাদের যেটুকু দরকার কিন্তু সেটুকুই প্রোভাইড করছি। দেখো মোটামুটি ভাবে ভাষার অন্যান্য যে বৃত্তিগুলো সেগুলো আমরা এখানে কিন্তু আলোচনা করব। প্রথমেই আমি যেটা বলবো তুলনা করা বা পার্থক্য করা। আমরা কি হয় কোনো কোনো জিনিসের মধ্যে তুলনা করি। যেমন ধরো আমি বলছি আমার কাছে এই মুহূর্তে দুটো মার্কার আছে, আমি যদিও এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না আমার কাছে মার্কারটা। ধরো দুটো মার্কারের মধ্যে পার্থক্য কি, বা দুটোর কোয়ালিটির কি পার্থক্য, বা কোনো জিনিসের দুটো জিনিসের হয়তো দামের পার্থক্য। ওকে,
আর কি প্রশ্ন জিজ্ঞাসা করা। প্রশ্ন মানে কি, আমি ধরো বলছি যে তোমার নাম কি বা তোমার বাড়ি কোথায়। যখন স্টুডেন্টরা আমার কাছে অ্যাডমিশন নেয় ভর্তি হওয়ার জন্য, তো আমি তাদেরকে আমি জিজ্ঞাসা করি তাদের কোন জেলা বা তারা কতদূর তাদের একাডেমিক কোয়ালিফিকেশন, তারা বিএড করেছে বা ডিএড করেছে। এখন ধরো যেমন ডিএলএড হয়ে গেছে, আগে তো বিএড ডিএড সবাই প্রাইমারিতে বসতে পারতো। ওকে, আর কি পছন্দ বা অপছন্দ জ্ঞাপন। আমি যেমন বলছি ধরো আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে, বা আমার তেতো খেতে খুব অপছন্দ, বা আমার মাটন খেতে ভালো লাগে, আমার চিকেন খেতে অতটা ভালো লাগে না। মানে এই ধরনের পছন্দের জিনিসগুলো আমি যখন শেয়ার করছি। আর কি ভবিষ্যৎ সম্পর্কে বলা। দেখো আমি তোমাদের সবসময় যেটা বলি, ফিউচারে কি হবে সেটা দেখার দরকার নেই, এই মুহূর্তে তোমরা প্রেজেন্ট নিয়ে থাকো। পরীক্ষা 24 তারিখে হবে, সেটা নিয়ে কিন্তু তোমরা ফোকাস করো। আর কি শুভেচ্ছা জ্ঞাপন করা। শুভেচ্ছা মানে এই যে ধরো তোমাদের পরীক্ষা হবে, আমি তোমাদেরকে বলছি বেস্ট অফ লাক, তোমরা কিন্তু মন দিয়ে সবাই পরীক্ষা দেবে। প্রত্যেকটা ভিডিও শেষে আমি তোমাদেরকে কি বলি, ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করতে থেকো। তোমাদের পরীক্ষার জন্য কিন্তু সবাইকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করি। আর কি বা কোনো একটা হয়তো কেউ ভিক্টরি লাভ করেছে, ধরো তারা টেট পাস করলো পরীক্ষার পরে, তাদেরকে আমি কংগ্রাচুলেশন জানাবো। বা কেউ কোনো একটা ভালো কাজের জন্য, জানো রিসেন্টলি ধরো আমার 3 মাসের ইউটিউব চ্যানেল, সেখানে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করলো। তো আমার অনেক বন্ধু বান্ধব, আমার অনেক স্টুডেন্ট আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে। তো এটাকেই বলে শুভেচ্ছা জ্ঞাপন। আর কি পরিচয় দেওয়া। ধরো আমি তোমাদের প্রত্যেককে পরিচয় দিই, যে প্রথমেই এসে বলি হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। তো আমি হচ্ছে সলিউশনের ওনার, আমি তোমাদেরকে নিজের পরিচয় দিচ্ছি। ওকে, আর কি না মতামত প্রদান। আমি সবসময় কি করি না, আমরা সবসময় আমরা অনেকেই আছে, আমাদের নিজের মতামতটা আমি তোমাদেরকে বলি যে দেখো এই প্রশ্ন কোনো যে পেডাগজিক্যাল যে প্রশ্নগুলো হয়, আমি সবসময় কি বলি, দেখো এটা আমার মনে হয়, এবারে পর্ষদ কি আনসার দেবে তার সেটা কিন্তু আলাদা ব্যাপার, কিন্তু আমার মনে হয় এই আনসারটা কিন্তু সঠিক হওয়া দরকার। ওকে, আর কি কার্য কারণ ব্যক্ত করা। আমরা কোনো জিনিসের কেন এই যে কাজটা ঘটলো তার পিছনে কি কারণ আছে সেটা আমরা নির্ণয় করি। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ভাবে ভাষার অন্যান্য বৃত্তি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ভাষার বৃত্তি সম্পর্কে। কিছুই নেই, খুব সহজ একটা চ্যাপ্টার। যেমনটা তোমাদের বললাম, বিভিন্ন মনোবিজ্ঞানী কিন্তু বিভিন্নভাবে ভাগ করেছেন। তো আমার মনে হয় সেগুলো কিন্তু তোমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, পরীক্ষায় সেভাবে আসে না সেখান থেকে প্রশ্ন, তোমরা চাইলে কিন্তু পড়তে পারো বই থেকে। তো আশা করি তোমাদের থার্ড চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে গেছে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী চ্যাপ্টারে। দেখো এবারে আমি 4 নম্বর চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব, যেটা কি ভাষা শিক্ষায় ব্যাকরণের ভূমিকা, রোল অফ গ্রামার ইন এ ল্যাঙ্গুয়েজ। তো বেসিক্যালি এই চ্যাপ্টার থেকে তোমাদের পদ্ধতি থেকেই কিন্তু প্রশ্ন দেয়, আর কোনো প্রশ্ন কিন্তু এখান থেকে দেয় না যে ব্যাকরণের সৃষ্টি কিভাবে হয়েছিল, এর হিস্ট্রি কি, এখান থেকে কিন্তু সেরকমভাবে কোনো প্রশ্ন দেয় না। তাই আমি হিস্ট্রিতে খুব একটা জোর দিচ্ছি না। মোটামুটিভাবে তোমাদের জেনে রাখতে হবে যে ব্যাকরণ, এটা বেসিক একটা তোমাদের ধারণা তোমাদের প্রত্যেকের জেনে নেওয়া দরকার যে ব্যাকরণ কি, যার ব্যুৎপত্তিগত অর্থ কি, যেটাকে আমরা কি বলি বিশ্লেষণ করা বলি। অর্থাৎ কি যেখানে আমরা কি ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা শিখি। ধরো গ্রামার শেখা কেন হয়, আমরা ভাষাকে যথাযথভাবে ব্যবহার যাতে করতে পারি সেই জন্যই কিন্তু আমরা ভাষাটাকে মানে ব্যাকরণকে আমরা শিখি। ধরো ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি আমরা ফরম্যাটটা সাজাই, কি হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে, কিন্তু সেক্ষেত্রে বাংলা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি হয় ফরম্যাটটা চেঞ্জ হয়। বাংলা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি হয় আমরা কর্তা কর্ম ক্রিয়া ব্যবহার করি, অর্থাৎ কি অবজেক্টটা আগে চলে আসে। তো এই ধরনের ফরম্যাট শেখার জন্য কিভাবে আমরা সুন্দর করে আমাদের লেখার ক্ষেত্রে বলার ক্ষেত্রে আমরা কত ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি, সেই জন্য কিন্তু আমরা ব্যাকরণ শিখে থাকি। আর কি এটা ভাষাকে নিয়ন্ত্রণ করে অবশ্যই। আমরা কি ইচ্ছে মতো অনেক সময় কথা বলে দিই, কিন্তু সেক্ষেত্রে কি হয় যদি আমরা ব্যাকরণ শিখে থাকি আমরা সুমার্জিতভাবে কিন্তু ভাষাটাকে ব্যবহার করতে পারবো। চলো এবারে এর হিস্ট্রি সম্পর্কে কিছুটা ইনফরমেশন আমরা জেনে নিই, কিভাবে ব্যাকরণ এসেছে আমাদের ভারতে বলো বা আমাদের ইতিহাসে কিভাবে ব্যাকরণ এসেছিল সেই সম্পর্কে। দেখো এগুলো থেকে আবারও বলছি প্রশ্ন কিন্তু সেরকম দেয় না, তবু তোমাদের একটা জেনারেল নলেজের জন্য আমি তোমাদের বলে রাখছি। দেখো প্রথমেই লেখা আছে ইতিহাসের প্রথম ব্যাকরণবিদ কি পাণিনি। পাণিনির বিখ্যাত বই অষ্টাধ্যায়ী তোমরা জানো, সেখানে কিন্তু ব্যাকরণের কথা প্রথম বলা হয়। তো ইতিহাসের প্রথম ব্যাকরণবিদ কিন্তু আমরা পাণিনিকে বলে থাকি। আর কি বাংলা ভাষায় প্রথম ব্যাকরণবিদ মনুয়েল দা আজুম সাও।
ইনি হচ্ছেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ এবং নাথানিয়েল হেলহেড হুগলি থেকে এই গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রকাশ করেন। তো এগুলো তোমাদের বেসিক একটা ধারণা ব্যাকরণের ক্ষেত্রে, ব্যাকরণ শেখার ক্ষেত্রে। তো বারবার তোমাদেরকে যেটা বলছি, প্রশ্ন কিন্তু যেটা দেয় সেটা হচ্ছে ব্যাকরণ শেখার যে পদ্ধতি, সেগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় বেসিক্যালি প্রশ্ন এসে থাকে। চলো তাহলে সেগুলো আমরা একে একে আলোচনা করে নিই। তো প্রথমেই যেটা বলবো, সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতি। তো সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতি বলতে কি হয় না, প্রথমেই এখানে কি হয়, কিছু সূত্র মুখস্থ করিয়ে দেওয়া হয়। যেমন ধরো আমরা বলছি যে আমরা ক্রিয়ার কাল পড়াচ্ছি, তো ক্রিয়ার কালে কিভাবে ক্রিয়ার কালের সাধারণ বর্তমান, সাধারণ অতীত বা পুরাগঠিত বর্তমান, অতীত, এই জিনিসগুলোকে কি শিখিয়ে দেওয়া হচ্ছে। যেমন আমরা বলছি করিয়াছি, করিয়াছ থাকলে কি হয়, বা করেছি থাকলে কি হয়, এই ধরনের ওয়ার্ডগুলো তাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে বা ক্রিয়ার কালের ক্ষেত্রে এটা হয়। তারপর সেখান থেকে তাদেরকে এক্সাম্পলে নিয়ে যাওয়া হচ্ছে। বেসিক্যালি কি হয়, এটা অবরোহী পদ্ধতির মতোই কিন্তু একটা পদ্ধতি, যেখানে কি হয় প্রথমে সিদ্ধান্ত বলে দেওয়া হয় বা প্রথমে সূত্র বলে দেওয়া হয়, তারপরে সেখান থেকে তাদের এক্সাম্পলে যাওয়া হয়, তারপর সেখান থেকে তারা কিন্তু প্র্যাকটিস করতে থাকে। তো অবশ্যই আমরা বলতে পারি এটা কিন্তু বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়, কেননা এখন ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে যেটা সর্বোৎকৃষ্ট পদ্ধতি আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে আরোহী পদ্ধতি, যেখানে কি উদাহরণ থেকে সূত্রের দিকে আমরা যেতে পারি। গত ক্লাস তোমাদের আমি আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতির একটা ভিডিও দিয়েছি, যেটা দেখবে তোমাদের একটা প্লেলিস্ট আছে, 10 মিনিট শর্টসের একটা প্লেলিস্ট আছে, ওখান থেকে তোমরা আরোহী পদ্ধতি অবরোহী পদ্ধতি 10-11 মিনিটের একটা ভিডিও দিয়েছি, তোমরা কিন্তু সেখান থেকে ডিটেলসে দেখে নেবে, ওখানে অনেক ইনফরমেশন দিয়েছি। তো এখানে এত লেন্দি করবো না, জাস্ট তোমাদের যেটুকু দরকার পরীক্ষার জন্য বারবার বলছি সেটুকুই আমি তোমাদের পড়াবো। আর কি ভাষা পদ্ধতি, ভাষা পদ্ধতি মানে বেসিক্যালি কি ব্যাপারটা, ধরো কোনো একটা ল্যাঙ্গুয়েজের ক্লাসে, ভাষার ক্লাসে ধরো কোনো একটা কবিতা পড়ানো হচ্ছে বা কোনো একটা গল্প পড়ানো হচ্ছে, ধরো গল্প পড়াতে পড়াতে হয়তো নাউনের কিছু বিশেষ্য পদের কিছু ব্যবহার আছে বা সর্বনামের কিছু ব্যবহার আছে। তো সেক্ষেত্রে একজন শিক্ষক কি করবেন, একটা সেন্টেন্স পড়ানোর পর বা দুটো সেন্টেন্স পড়ানোর পর বা একটা প্যারাগ্রাফ পড়ানোর পর তিনি বলবেন কি, দেখো এখানে নাউন বা বিশেষ্য পদ কোনগুলো তোমরা খুঁজে বার করো, বা ক্রিয়ার কাল, কোন কালে সেই সেন্টেন্সটা লেখা হয়েছে বা সেই গল্পটা লেখা হয়েছে, বা কবিতার ক্ষেত্রে হয়তো কমা, পূর্ণচ্ছেদ বা তার সঙ্গে ধরো ছন্দ, অলংকার, এগুলো তিনি হয়তো শিখিয়ে দিচ্ছেন। তো ভাষা এখানে ব্যাকরণটা কিভাবে শিখছি না, ভাষা শিখতে শিখতে গল্প কবিতার রেসপেক্ট থেকে আমরা কিন্তু সাহিত্য যখন পড়ছি, সাহিত্য থেকে আমরা ব্যাকরণটা শিখছি। তো এটাকেই আমরা কি বলে থাকি, ভাষা পদ্ধতি বলে থাকি। তো এরপরে যে তৃতীয় পদ্ধতিটা আমরা করবো সেটা হচ্ছে ব্যাকরণ পাঠ্যপুস্তক পদ্ধতি। ব্যাকরণ পাঠ্যপুস্তক মানে কি, এখানে কি হয় বেসিক্যালি, এখন দেখবে তোমাদের আগেও ছিল, তো ব্যাকরণের বই ছিল আলাদা করে, আমরা ব্যাকরণ বই পড়তাম। তো ব্যাকরণ বইটাও কিন্তু আমরা বলতে পারি না এটা বিজ্ঞানসম্মত পদ্ধতি। তো এখানে কিন্তু ব্যাকরণের রুলস থাকে বা উদাহরণ থাকে, উদাহরণ থেকে সূত্র থাকে। এখন যেমন বইগুলো দেখবে কি হয় না, আরোহী পদ্ধতিতে সমস্ত কিছু নির্মাণ করা হয়েছে। অর্থাৎ প্রথমে ধরো সন্ধির চ্যাপ্টারটা ধরো, সন্ধিতে কয়েকটা প্রথমে এক্সাম্পল দিয়ে নেওয়া হয়েছে যে অ প্লাস অ যুক্ত করলে আ হয়, আ প্লাস আ যুক্ত করলে আ হয়। তো এরকম ভাবে কিন্তু আগে তোমাদের উদাহরণে ভেঙে দিয়েছে, তারপরে তোমাদের সূত্র দেখাচ্ছে। কিন্তু এটাও আমরা বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। কেন বলছি, উদাহরণ থেকে সূত্রে গেলেও কিন্তু কি হয়, স্টুডেন্টরা যেহেতু বইয়ের রুলস গুলো লেখা থাকে, তারা সময় বাঁচানোর জন্য পরীক্ষার সময় কি করে, রুলস গুলো শুধু পড়ে পড়ে চলে যায়। তো সেক্ষেত্রে কি হয়, এটা তাদের নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়তে পারে, বা টিচাররাও সিলেবাস শেষ করার জন্য কি হয়, মাঝে মাঝে বলে যায় যে রুলস গুলো তোমরা পড়ে নেবে তাহলেই হয়ে যাবে। তো তাই বলতে পারি এটা কিন্তু বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। এরপরে আসছি বিশ্লেষণ পদ্ধতি। বিশ্লেষণ মানে কি, যেখানে সমস্ত কিছু সংক্ষিপ্ত বা ছোট্ট ছোট্ট আকারে কিন্তু ব্রেক করা হয়, বিশ্লেষণ করা হয়। কোনো একটা টপিক হয়তো সন্ধি বলো বা সমাস বলো, যে কোনো টপিক যখন পড়ানো হয় সেক্ষেত্রে সেটাকে একদম টুকরো টুকরো করে পার্টে ব্রেক করা হয়। তো এটা একটা পদ্ধতি। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা থেকে তোমাদের পরীক্ষায় প্রচুর প্রশ্ন দেয়, বিগত বছরের টেট বলো সিটেট বলো, এখান থেকে প্রশ্ন আসেনি এরকমটা কিন্তু নয়। আরোহী পদ্ধতি যেটাকে আমরা কি বলি, ইন্ডাকটিভ মেথড বলি, আর অবরোহী পদ্ধতি যেটাকে আমরা ডিডাকটিভ মেথড বলি। আমরা কি বলতে পারি, এক্সাম্পল থেকে যখন আমরা রুলে যাই, ওকে, প্রথমে আমরা কি কয়েকটা উদাহরণ দিয়ে দিলাম, সেটাকে আমরা কি বলছি, উদাহরণ থেকে যখন আমরা সূত্রের দিকে যাই সেটাকে আমরা কি বলছি, আরোহী পদ্ধতি বলছি। আর অবরোহী পদ্ধতি মানে কি, এর সম্পূর্ণ উল্টো একটা পদ্ধতি।
প্রথমে আমরা রুল বলে দিচ্ছি, তারপর সেখান থেকে আমরা এক্সাম্পলে যাচ্ছি। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি ভাবে ব্যাকরণ শিক্ষার পদ্ধতি। আমার মনে হয় না এই চ্যাপ্টার থেকে তোমাদের আর বিশেষ কিছু পড়ার দরকার আছে। এটা পড়লেই কিন্তু তোমরা পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে যাবে। আর যেহেতু এটা ম্যারাথন ক্লাস সেহেতু আমি তোমাদের এখানে খুব বেশি ডিটেলসে পড়াবো না, যেটুকু পরীক্ষার জন্য দরকার সেটুকু কিন্তু আমি আলোচনা করব। চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিকে। দেখো নেক্সট চ্যাপ্টার আমি নিয়ে নিয়েছি। নেক্সট চ্যাপ্টারটা কি? বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ। বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ মানে কি? ডাইভার্সিটি ক্লাসরুম। ডাইভার্সিটি ক্লাসরুমে কিভাবে ভাষা শেখানো হবে বা এখানে কি ধরনের সমস্যা সৃষ্টি হয় বা শিক্ষকের কি কর্তব্য থাকে সেটা নিয়ে বেসিক্যালি এখানে আলোচনা রয়েছে। এখান থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, 1 থেকে 2 নম্বরের কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। চলো তাহলে স্টার্ট করে দিই। তো বেসিক্যালি আমাদেরকে বুঝতে হবে বৈচিত্র্যতা ব্যাপারটা কি, ডাইভার্সিটি ব্যাপারটা কি। ডাইভার্সিটি মানে কি? সহজ কথায় যদি বলি তো বলতে হয় যে একটা ক্লাসরুম, সেখানে কি একই ব্যাকগ্রাউন্ড থেকে তো আর ছেলে মেয়েরা আসে না। যেসব শিশুরা আসে বা যেসব বাচ্চারা আসে তারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসে, বিভিন্ন সোশ্যাল কালচার থেকে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ গ্রুপ থেকে, বা কোথাও হয়তো ফার্স্ট জেনারেশন লার্নার আসে বা কোথাও হয়তো সেকেন্ড জেনারেশন লার্নার আসছে। তাদের এবিলিটি আলাদা, তাদের ক্যাপাবিলিটি আলাদা, সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা শিক্ষককে ক্লাস করতে হয়। সেটাই এখানে লেখা আছে। দেখো যে বৈচিত্র্যতা বলতে কি, প্রথমত হয় ভাষা বা সম্প্রদায়গত দিক থেকে। বিভিন্ন ভাষার ছেলেমেয়েরা আসে, তাদের আঞ্চলিক ভাষা হয়তো আলাদা। বিভিন্ন সম্প্রদায়ের ছেলেমেয়েরা আসে, তাদের সংস্কৃতি ভিন্ন হয়, তাদের যে ধর্ম বিশ্বাস সেটাও কিন্তু ভিন্ন রকম হয়ে থাকে। এবং কি তাদের মানের দিক, যেটা তোমাদেরকে এবিলিটির কথা বললাম, ক্যাপাবিলিটির কথা বললাম, কেউ হয়তো উচ্চ মেধা সম্পন্ন, কেউ হয়তো নিম্ন মেধা সম্পন্ন, সেই সমস্ত কিছুকে নিয়ে। এবং তাদের যে শারীরিক ক্ষমতা, তাদের হয়তো কোনো রকম কোনো ডিসঅর্ডার রয়েছে, কোনো অসঙ্গতি রয়েছে, সেই অসঙ্গতি এবং তাদের যে মানসিক ক্ষমতা, ওকে, তো সেই সব কিছুই কিন্তু বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুমে পড়ে। ডাইভার্সিটি, কত ধরনের ডাইভার্সিটি দেখা যায়। দেখো আমি প্রত্যেকটা লিখে দিয়েছি, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বৈচিত্র্যটা কি। তো এই সব কিছুকে নিয়ে যখন একটা টিচারকে ব্যালেন্স করে ক্লাস করতে হয় তো কতটা কিন্তু চাপ সে অনুভব করে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এবারে শিক্ষকের ভূমিকা কি, দেখো নেক্সট পয়েন্টটা আমি লিখে রেখেছি। তো একটা শিক্ষক কি করবেন, এই ধরনের যখন বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ থাকবে, সর্বপ্রথম যেটা তার কর্তব্য, তিনি কিন্তু ধৈর্য ধরে ক্লাসটাকে কন্ট্রোল করবেন। বিভিন্ন ল্যাঙ্গুয়েজের হয়তো ছেলেমেয়েরা থাকে, তো সেক্ষেত্রে কি করবেন, তিনি একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, তিনি তার কাছ থেকে শুনবেন, তার আঞ্চলিক ভাষাটা শুনবেন। এই ধরনের প্রশ্ন তোমাদের দেয় যে আঞ্চলিক ভাষা সম্পন্ন এলাকা থেকে হয়তো কোনো ছেলে এসেছে, তো তুমি তার সাথে কোন ল্যাঙ্গুয়েজে মানে কমিউনিকেশনটা করবে, তার নিজের ল্যাঙ্গুয়েজে নাকি তোমার ল্যাঙ্গুয়েজে। তো তুমি সবসময় কি করবে, তার ল্যাঙ্গুয়েজটা কিন্তু শুনবে, শোনার পর তুমি তাকে বলবে দেখো এটাকে যদি এভাবে তুমি বলো তাহলে কিন্তু ভালো হয়। অর্থাৎ কি তোমার একটা স্ট্যান্ডার্ড অ্যাডভান্স একটা ল্যাঙ্গুয়েজ থাকবে, সেই ল্যাঙ্গুয়েজে তুমি পড়াবে, কিন্তু তাদের যে মনোভাবটা সেটাও কিন্তু, তাদের যে একটা বলার কিছু আছে সেটাও কিন্তু তুমি শুনে নেবে, কিন্তু তুমি একটা ল্যাঙ্গুয়েজেই সবাইকে পঠন পাঠন ক্লাসটাকে সম্পন্ন করবে। এছাড়া কি ছেলে মেয়েদের মধ্যে কোনো রকম কোনো পার্থক্য রাখা থাকবে না, তাদের মনের ভাব, তারা কি ধরনের কি বলতে চাইছে, তাদের আগ্রহ, তাদের ইচ্ছা, তাদের এবিলিটি, তাদের ক্যাপাবিলিটি, সমস্ত কিছু অনুযায়ী বা সমস্ত কিছুকে মাথায় রেখে কিন্তু কার কোনো ধরনের ডিসঅর্ডার আছে কিনা, কেউ মানের দিক থেকে পিছিয়ে পড়েছে কিনা, বা কারো হয়তো সেই পার্টিকুলার দিনে বিশেষ কোনো সমস্যা হয়েছে কিনা, সেই সমস্ত কিছু ব্যালেন্স করে কিন্তু একটা শিক্ষককে সবসময় ক্লাস করা উচিত। তো দেখো এবারে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ভাষার ক্ষেত্রে কি কি অসুবিধা আমরা দেখতে পাই, একটা ডাইভার্সিটি ক্লাসরুমে কি কি ধরনের সমস্যা দেখতে পাই সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই দেখো শিক্ষকের নির্দেশ অনুসরণ করতে না পারা। নির্দেশ অনুসরণ মানে কি, ধরো টিচার বোর্ডে একটা কিছু লিখছে বা তিনি একটা মুখে কিছু বলছেন, ধরো পিছিয়ে পড়া যারা ছাত্রছাত্রী তারা হয়তো সেটা নিতে পারছে না, তো এই ধরনের অসুবিধা দেখা যায়। আর কি, বুঝতে না পারা। এই যে বুঝতে না পারা, এই পয়েন্টটাই তোমাদেরকে বললাম যে যেটা বলছেন বা যেটা লিখছেন সেটা হয়তো বুঝতে পারছে না। কোনো হয়তো কবিতা একটা পড়াচ্ছেন বা ধরো কোনো একটা নাটক পড়াচ্ছেন বা যে কোনো ধরনের গ্রামারের ক্লাস করাচ্ছেন, ভাষার ক্লাস করাচ্ছেন, যে ভাষায় কথা বলছে সেই ভাষাটা হয়তো তারা নিতে পারছে না, বা বোর্ডে যে লেখাটা লেখা হচ্ছে সেটা হয়তো তারা নিতে পারছে না, তো এই ক্ষেত্রে অসুবিধা দেখা যায়। এছাড়া কি শ্রবণ, কথন, পঠন, লিখন জনিত সমস্যা। ধরো কিছু কিছু সময় দেখবে ক্লাস 1-এ এসে গেছে বা ক্লাস 3-4-এ উঠে গেছে, সেক্ষেত্রে তখনও তারা হয়তো অ আ ক খ এটাও ঠিক মতো লিখতে পারছে না, যেহেতু তার বয়স হয়ে গেছে তাই ক্লাসে তুলে দেওয়া হয়েছে পরের ক্লাসে। তো এই ধরনের সমস্যা কিন্তু একটা টিচার সবসময় ফেস করেন, যে তাদের হয়তো
হয়তো অক্ষর পরিচয় ঠিক মতো হয়নি, কিন্তু তারা উত্তীর্ণ হয়ে গেছে পরবর্তী ক্লাসে। তো তারা হয়তো ঠিক মতো শুনতে পায় না, তারা ঠিক মতো বলতে পারে না, বা কারো কারো ক্ষেত্রে লেখার ক্ষেত্রে সমস্যা হয়, কেউ হয়তো ঠিক মতো পড়তে পারে না। সো এই সব কিছু কিন্তু একটা ক্লাসরুমের মধ্যে প্রায়শই দেখা যায়, যেটা কিন্তু একটা শিক্ষককে ফেস করতে হয়। আর কি না, উচ্চারণে জটিলতা থাকে, কারো কারো হয়তো এটা হয়তো বায়োলজিক্যাল কোনো একটা ফ্যাক্টর হয়ে থাকে, উচ্চারণে হয়তো জটিলতা থাকে, বা কোনো রকম কোনো আঘাতজনিত কারণে কিন্তু উচ্চারণের জটিলতা সৃষ্টি হয়ে থাকে। এইগুলোও কিন্তু বৈচিত্র্যপূর্ণ ক্লাসে দেখা যায়। আর কি শব্দের পুনরাবৃত্তি, কেউ হয়তো দেখবে নিজের মনের ভাব প্রকাশ করতে গিয়ে বারবার বারবার একই কথা বলে ফেলছে, নতুন ভাষা হয়তো বলতে পারছে না। তো এই ধরনের অসুবিধাও কিন্তু দেখা যায়। তো বেসিক্যালি এগুলোকেই আমরা বলতে পারি ভাষার অসুবিধা। চলো এরপরে আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভাষার অসঙ্গতি। কি কি ধরনের অসঙ্গতি বা ডিসঅর্ডার, যেটাকে আমরা ইংরেজিতে কি বলে থাকি, ডিসঅর্ডার। ডিসঅর্ডারের উপরে তোমাদের একটা পার্টিকুলার ভিডিও আছে, এখানে ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, অ্যাফাসিয়া, প্র্যাক্সিয়া, এগুলো নিয়ে আমি আলোচনা করেছি, এডিএইচডি, এই প্রত্যেকটা আলোচনা করা আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো ইংলিশ পেডাগজির প্লেলিস্ট থেকে গিয়ে। চলো এবারে আমরা মানে এই যে দুটো অসঙ্গতি বেসিক্যালি বাংলা ভাষার ক্ষেত্রে আমরা দেখতে পাই, একটা হচ্ছে প্রকাশমূলক অসঙ্গতি, একটা হচ্ছে গ্রহণমূলক অসঙ্গতি। প্রকাশমূলক মানে কি, আমাদের নিজের কোনো একটা শিশু হয়তো নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারছে না, সে হয়তো জানে, সে হয়তো কারেক্ট আনসারটা জানে, কিন্তু টিচার যখন জিজ্ঞাসা করছে সে কিন্তু নিজের মনের মানে কথাটা সে বলতে পারছে না। ধরো কোনো একটা গল্প একটু আগে টিচার পড়িয়েছেন, এবারে টিচার বলছেন তোমরা নিজেদের ভাষায় গল্পটা বলো, কিন্তু সেই পার্টিকুলার স্টুডেন্ট বা একদল ধরো স্টুডেন্ট কি নিজের ভাষায় সেটা প্রকাশ করতে পারছে না, অর্থাৎ কি প্রকাশের অসঙ্গতি। তার মনের মধ্যে হয়তো কথাটা রয়েছে, কিন্তু সে কিভাবে রিপ্রেজেন্ট করবে, বা সে হয়তো সে ভাবছে কি আমি যদি বলি উত্তরটা হয়তো ভুল হবে, টিচার হয়তো হাসতে পারেন, বা আমার চারপাশে যেসব স্টুডেন্ট রয়েছে তারা হয়তো হাসাহাসি করতে পারে। তো এই ধরনের অসঙ্গতি কিন্তু দেখা যায়, এটাকেই আমরা কি বলতে পারি, প্রকাশমূলক অসঙ্গতি, এক্সপ্রেসিভ ডিসঅর্ডার। এক্সপ্রেশন মানে প্রকাশের ক্ষেত্রে অসুবিধা। আর কি গ্রহণমূলক অসঙ্গতি, গ্রহণমূলক মানে কি, যেটা রিসিপ্টিভ, মানে ধরো এই যে আমি পড়াচ্ছি কোনো একটা ক্লাসে, একটা প্রাইমারি ক্লাসে ধরো পড়াচ্ছি, কোনো একটা বাচ্চা আমার পড়ানোটা নিতে পারছে না, কোনোভাবে হয়তো মানে আমার যে ভাষাটা বা আমার মনের ভাবটা তার কাছে পৌঁছতে পারছে না, সে আমার হয়তো কথার স্পিড খুব বেশি, বা তার হয়তো বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু গ্রহণ করা, তার বেসিক্যালি যে গ্রহণ আমরা কিভাবে করে থাকি বলো, এই যে প্রকাশ আমরা কিভাবে করে থাকি, প্রকাশ আমরা করে থাকি কথনের মাধ্যমে আর লিখনের মাধ্যমে প্রকাশ করে থাকি, আর গ্রহণ আমরা কার মাধ্যমে করে থাকি, আমরা শ্রবণের মাধ্যমে করে থাকি আর পঠনের মাধ্যমে করে থাকি, তাই তো। তো গ্রহণ মানে কি, কোনো জিনিস আমি বলছি তার হয়তো কানে কোনো রকম কোনো সমস্যা আছে, তো তার জন্য কি সে হয়তো নিতে পারছে না, বা ধরো যে ভাষায় লেখাটা আছে, কোনো একটা ধরো ল্যাঙ্গুয়েজে লেখাটা আছে, তো সেটা হয়তো সে পড়তে পারছে না, হয়তো তার কাছে সেটা খুব জটিল। তো এই ধরনের অসঙ্গতি বেসিক্যালি কিন্তু দেখা যায়, যেটাকে আমরা কি বলি, ডিসঅর্ডার অফ ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষার ক্ষেত্রে। এরপরে দেখো কিছু ভুল আমরা দেখতে পাই, ভাষার ভুল বা ত্রুটি দেখতে পাই। কি কি ধরনের ত্রুটি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে শব্দ সংক্রান্ত ত্রুটি। একটা শিশুর বোঝার ক্ষেত্রে শব্দ সংক্রান্ত, সে হয়তো শব্দকে ছোট ছোট করে ভাঙতে পারে না, বা শব্দ উচ্চারণ, দেখো উচ্চারণও কিন্তু একটা রয়েছে, এটাও কিন্তু এর সঙ্গে চলে আসে, অনেকটা কানেক্টেড হয়ে যায়। তো বেসিক্যালি আমরা যেটা বলবো শব্দ সংক্রান্ত মানে শব্দের উচ্চারণ বা শব্দের মানে সংক্রান্ত, অর্থ সংক্রান্ত যে ত্রুটি, সেটাকেই আমরা শব্দ সংক্রান্ত ত্রুটি বলি। আর উচ্চারণ সংক্রান্ত, দেখবে অনেকে উচ্চারণ ঠিক মতো করতে পারে না, যেমন ধরো এই যে এটা উচ্চারণটা অনেকে কি বলে তালবস্য, কিন্তু তালবস্য তো নয়, এটাকে আমরা কি বলি, তালব্যস্য। ওকে, যেমন ধরো এটা আমরা বলছি ইয়ই ইয় তারপরে জ, ঠিক আছে, অনেকে কি বলে ইয়ই বর্গীয় জ, ইয়ই বর্গীয় জ, ঠিক আছে। আবার ধরো আমি বলছি যেমন এটা কি বলছি জ, ঠিক আছে, তো অনেকে কি বলে এটাকে বর্গজ বলে, বর্গের জ, কিন্তু এটা তো বর্গের জ না, এটাকে আমরা কি বলি বর্গীয় জ বলে থাকি। আবার ধরো বলছি আমি এটা ন, তো অনেকে কি বলি দন্তন্য বলি, এটা কিন্তু দন্তন্য নয়, এটাকে আমরা কি বলি দন্তীয় ন বলে থাকি। আবার ধরো এইটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি অনুস্বর বলে থাকি, কিন্তু দেখবে কেউ অনুস্কার বলে, কেউ অনুসার বলে, কিন্তু অনুসারও নয় অনুস্কারও নয়, এটাকে আমরা কি বলে থাকি অনুস্বর বলে থাকি, ঠিক আছে। তো এই ধরনের উচ্চারণে কিন্তু প্রায়শই ভুল দেখা যায়। আর কি ব্যাকরণগত, ব্যাকরণের ধরো রুলস মনে রাখার ক্ষেত্রে, কোনো নিয়মাবলী মনে রাখার ক্ষেত্রে ভুল প্রায়শই দেখা যায়। স্টুডেন্টরা হয়তো ঠিক মতো, টিচার হয়তো বলেছেন ঠিক, কিন্তু সে হয়তো নিয়েছে ভুল, বা সে হয়তো নিজে নিজে কোথা থেকে পড়েছে সেটা হয়তো ভুল, তার কাছে একটা ধারণা গঠন হয়েছে। তো এই ক্ষেত্রেও কিন্তু ভুল
ভুল দেখা যায়। আর যোগাযোগের ক্ষেত্রে ভুল প্রয়োগ, যোগাযোগের ক্ষেত্রে ভুল প্রয়োগ কি, আমরা কোথায় কি ভাষা, আমরা ব্যাকরণ হয়তো ঠিক মতো শিখিনি, তো কোথায় কি ধরনের ভাষা ব্যবহার করতে হয় সেটা যদি না শেখা হয় তাহলে কি আমরা যেখানে সেখানে যে ধরনের মানে ঠিক মতো প্রয়োগ আমরা করতে পারবো না, ঠিক আছে। তো এই ধরনের ভুল কিন্তু আমরা দেখতে পাই, যেটাকে আমরা কি বলে থাকি, যোগাযোগের ক্ষেত্রে ভুল প্রয়োগ। তো এটাই মোটামুটি ভাবে ভাষার ভুল। তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে বৈচিত্র্যতা কি, বৈচিত্র্যপূর্ণ ক্লাসে শিক্ষকের ভূমিকা কি হয়, ভাষার অসুবিধা কি থাকে, ভাষার অসঙ্গতি কয় ধরনের হয়ে থাকে এবং ভাষার কি কি ভুল দেখতে পাই। তো আমি চেষ্টা করছি যতটা শর্টে তোমাদের করানো যায় এই তোমাদের ম্যারাথন ক্লাসটা কমপ্লিট করার। তো ডিটেলস ভিডিও তোমরা তো অবশ্যই পাবে, তো কোনো না কোনো চ্যানেল থেকে বা তোমরা বই থেকেও পড়তে পারো, কিন্তু এটা যেহেতু ম্যারাথন ক্লাস সবসময় তোমাদেরকে বলছি যেটুকু পরীক্ষার জন্য দরকার আমি কিন্তু তোমাদের সেটুকুই করাচ্ছি। ওকে, সো আজকের মতো ভিডিওটা আমি তোমাদের কমপ্লিট করছি। তো আজকে তোমাদের আমি টোটাল 5টা চ্যাপ্টার করালাম ম্যারাথন ক্লাসে। তো এটা তোমাদের পার্ট 1। আগামী কাল বা পরশুর মধ্যে তোমাদের আমি পার্ট 2টা দেওয়ার চেষ্টা করছি। তো তোমাদেরকে প্রত্যেককেই বলবো তোমরা আপাতত পার্ট 1টা কমপ্লিট করো, এরপর তোমাদের তাহলে 3টে পার্টেই ভিডিওটা হবে। ফার্স্ট পার্টে আমি তোমাদের যেটা বলেছিলাম যে আমি কিছু চ্যাপ্টার করাবো, সেকেন্ড পার্টে তোমাদের আর যেগুলো বাকি রয়েছে রিমেডিয়াল টিচিং বা টিএলএম এই ধরনের চ্যাপ্টারগুলো যেটা তোমাদের এলএসআর, এগুলো কেন আমি তোমাদের এই পার্টে দিচ্ছি না, তোমাদের শ্রবণ কথন পঠন লিখন এটা কিন্তু তোমাদের একটু লেন্দি ক্লাস হবে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারগুলো যেমন কি তোমাদের ধরো 10 মিনিট বা 8 মিনিট 7 মিনিটের মধ্যে কমপ্লিট করা গেল, এলএসআরডব্লিউ মোটামুটি ভাবে 13 থেকে 14 মিনিট বা 16-17 মিনিটেরও কিন্তু বা 20 মিনিটসেরও তোমাদের ক্লাসটা হতে পারে। তাই এই ম্যারাথন ক্লাসের মধ্যে তোমাদের এটা রাখছি না। তো মোটামুটি ভাবে আর 3টে চ্যাপ্টার তোমাদের রইলো, এলএসআরডব্লিউ রইলো, টিএলএম রইলো আর রিমেডিয়াল টিচিং। তো নেক্সট পার্টে আগামীকালের ক্লাসে আমি তোমাদের কিন্তু এই 3টে চ্যাপ্টার করিয়ে দেওয়ার চেষ্টা করব। সো প্রত্যেককেই বলবো তোমাদের জন্য খুব পরিশ্রম করে ভিডিওগুলো বানানোর চেষ্টা করছি যাতে তোমাদের পরীক্ষায় খুব হেল্প হয়। আর প্রত্যেকেই বলবো ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো, লাইক করো এবং যারা চ্যানেলে আজকে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবসময় চেষ্টা করছি তোমাদের যেগুলো রিকোয়ারমেন্টস রয়েছে সেগুলো যাতে খুব তাড়াতাড়ি ফুলফিল করা যায়। আজকের মতো এই পর্যন্তই, নেক্সট পার্টে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো এবং 24 তারিখ পরীক্ষা হচ্ছে এটা ভেবেই কিন্তু তোমরা প্রিপারেশন নিতে থাকো। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।